দেশনায়ক বাংলার শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিবসে আমার প্রণাম, শ্রদ্ধা এবং স্যালুট। আজকের আমার ভিডিও অবশ্যই দেশনায়ক নেতাজি সুভাষ বোসকে নিয়ে এবং তাকে ঘিরে কিছু নোংরা রাজনীতিকে নিয়ে। প্রথমেই কিছু ছোট তথ্য, নেতাজির অজানা তথ্য যেগুলো মানুষ জানেন না। যেমন 1918 সালে নেতাজি সুভাষ বোস ফিলোসফিতে ফার্স্ট ক্লাস পেয়েছিল। 1920 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করেছিল ব্রিটিশ সরকারের আমলে, কিন্তু তিনি সেই চাকরিটা করেননি, সেই চাকরিটা ছেড়ে দেন, কারণ তিনি দেশমাতৃকার সেবা করতে চেয়েছিলেন। তার গুরু ছিলেন, অনেকেই জানেন, স্বামী বিবেকানন্দ, কিন্তু তার রাজনৈতিক গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। যেই চিত্তরঞ্জন দাস 1924 সালে কলকাতার মহানাগরিক, কলকাতার মেয়র হন। আর সেই গুরু, রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাসের হাত ধরে নেতাজি সুভাষ বোস কলকাতার মহানাগরিক হন 1930 সালে। এটা অনেকেই জানতেন না। নেতাজি দুর্গাপুজোকে প্রচন্ড ভালোবাসতেন, দুর্গাপুজো পালন করতেন। উত্তর কলকাতার একটা বড় নামী দুর্গাপুজো, সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজো, সেটা কিন্তু নেতাজির হাত দিয়েই শুরু। এবং 1931 সালে নেতাজি সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজোর কমিটির সভাপতি ছিলেন। দুবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন নেতাজি সুভাষ বোস। আমরা মহাত্মা গান্ধীকে বলি জাতির জনক, ফাদার অফ দ্য নেশন। সুভাষ বোসের দেয়া নাম, জাতির জনক, ফাদার অফ দ্য নেশন। মহাত্মা গান্ধীকে নেতাজি সুভাষ বোস নামকরণ করেছিলেন। আর নেতাজি সুভাষ বোসকে দেশনায়ক নামকরণ করেছিলেন বাংলার আরেক সন্তান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1939 সালে। আজাদ হিন্দ ফৌজ তৈরি হওয়ার পর কবিগুরু রবি ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, সেটা জাতীয় সঙ্গীত হবে, দেশের জাতীয় সঙ্গীত হবে, এটা কিন্তু ঠিক করেছিলেন নেতাজি সুভাষ বোস। এবং আমরা যে বলি জয় হিন্দ, দেখবেন অনেক আইএএস আইপিএস অফিসাররা, আর্মির অফিসাররা, বিউরোক্র্যাটসরা, আমলারা সবাই দেখবেন বলে জয় হিন্দ। আমরা বলি জয় হিন্দ জয় বাংলা। এই জয় হিন্দ টার্মটা প্রথম তৈরি করেছিলেন বা প্রথম বলেছিলেন একজন হায়দ্রাবাদের সৈনিক আবিদ হাসান সাফরানি বলে। এবং সেটা নেতাজি সুভাষ বোসের এত পছন্দ হয়েছিল, তিনি অফিসিয়ালি জয় হিন্দ শব্দটা বলেছিলেন। ভারতবর্ষে একজন আরেকজনকে যখন গ্রিট করবেন, দেখা হবে, তখন কেউ হ্যালো হাই বলবে না, বলবে জয় হিন্দ। কারণ মনে রাখতে হবে তখন কিন্তু দেশ পরাধীন। এবার আপনাদের আরেকটা কথা বলি, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী আমরা জানি কে, জওহরলাল নেহরু, পণ্ডিত জওহরলাল নেহরু। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একজন বাঙালি হিসেবে, আমার কাছে আজকের দিনেও ভারতবর্ষের ন্যায্য প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। কারণ এর পেছনে আবার কারণও আছে, আবেগের জায়গা তো আছেই। কারণটা হচ্ছে 21শে অক্টোবর 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আরজি হুকুমতে আজাদ হিন্দ তৈরি হয়। 21শে অক্টোবর 1943 সালে আরজি হুকুমতে আজাদ হিন্দ তৈরি হয় নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে, যেটা ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার, পরাধীন ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার। আর সেই সরকারকে সেই সময় সম্মতি দিয়েছিল 9টা দেশ, জাপান, জার্মানি, ইতালি, ক্রোয়েশিয়া, বার্মা, থাইল্যান্ড, ফিলিপিন্স, মাঞ্চুরিয়া, চায়না। এই 9টা দেশ সমর্থন করেছিল আজাদ হিন্দ সরকারকে, নেতাজি সুভাষ বোসের। 1943 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু অফিসিয়ালি 1947 সালে। কিন্তু নেতাজি পরাধীন দেশের স্বাধীন সরকার গঠন করেছিলেন 21শে অক্টোবর 1943 সালে। তাই আবেগের জায়গা থেকে এবং তথ্যের জায়গা থেকেও ভারতবর্ষের ন্যায্য প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। কংগ্রেস যদি নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে নোংরা রাজনীতি না করত, তাকে যদি কংগ্রেস থেকে বহিষ্কার না করে দিত, তাহলে নেতাজি সুভাষ বোস ছাড়া দেশের প্রধানমন্ত্রী হওয়ার কারোর যোগ্যতা ছিল না। এটা মনে রাখতে হবে। আর আজকে ওনার জন্মদিবসে, ওনার জন্মক্ষণ দুপুর 12টা 15 সময় আলিপুর দুয়ারের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সাইরেন আর শঙ্খধ্বনির মাধ্যমে তার জন্মদিবস উদযাপন করেন।
কিন্তু এবার রাজনীতির কথাতে আসতেই হবে। নেতাজি এবং তার সাথে তার রাজনীতি এক কংগ্রেস করেছিল, যখন 1939 সালে নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কার করে দেয়। কারণ তখন জওয়াহরলাল নেহরু থেকে আরম্ভ করে কংগ্রেসের বড় বড় লিডাররা বুঝে গেছিল নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কার না করলে নেতাজি হবে কংগ্রেসের সভাপতি, না দেশের প্রধানমন্ত্রী, এবং পুরো দেশের কন্ট্রোলটা নেতাজির হাতে থাকবে, যেটা হওয়া উচিত ছিল। তো সেই সময় তার সাথে রাজনীতি হয়েছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আমরা জানি নেতাজির জন্মদিন কবে, আমরা জানি নেতাজি কোন সময় জন্মেছিল, আমরা আজ অব্দি জানি না নেতাজি কবে মারা গেছেন। তিনি আদৌ মারা গেছেন কিনা সেটাও আমরা জানি না। কারণ বিজেপির কেন্দ্র সরকার যতই নেতাজি করুক, যতই এদের ন্যাকা শ্রদ্ধা দেখাক, এরা নেতাজির যে অফিসিয়াল ডকুমেন্ট, যেগুলো সিক্রেট ডকুমেন্ট, সেগুলো পাবলিক করছে না। গুমনামি বাবাই কি আসলে নেতাজি কেউ আমরা জানি না, কিন্তু তথ্য আছে কেন্দ্র সরকারের কাছে, কিন্তু কেন্দ্র সরকার মানুষকে জানাতে চাইছে না। নেতাজি কি সত্যি একটা প্লেন ক্র্যাশে মারা গেছিল, না পরে বার্ধক্যে শরীর খারাপ হয়ে বেনারসের ঘাটে তিনি মারা গেছেন, আমরা তো কেউ জানি না। কেন্দ্র সরকারের তো উচিত ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান তার তথ্য প্রকাশ করা। নেতাজিকে নিয়ে রাজনীতি কেন করব? মমতা ব্যানার্জি একটাই কথা বলেন, নেতাজিকে কোনো রাজনৈতিক দলে আবদ্ধ করা যাবে না, নেতাজিকে বাংলার মধ্যে আবদ্ধ করা যাবে না। নেতাজি সবার, তিনি বাংলার, তিনি বাঙালির, তিনি ভারতবর্ষের। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে নেতাজিকে নিয়েও রাজনীতি হয়। আপনাদের স্মরণ করিয়ে দিই, নেতাজির জন্মদিবস পালন করছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিল বিজেপির কিছু বাঁদর সেনা, ওখানে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। মনে পড়লো আজকের দিনে অপমান করে যাচ্ছে নেতাজিকে এরা। নেতাজি আরএসএস এবং হিন্দু মহাসংঘের ঘোর বিরোধী ছিলেন। বিজেপির যে সবচেয়ে বড় নেতা যাদের নিয়ে এরা নাচানাচি করে, শ্যামা প্রসাদ মুখার্জির ঘোর বিরোধিতা করেছিলেন নেতাজি ঝাড়গ্রামের একটা জনসভায়। তিনি বলেছিলেন যে এই গেরুয়া বসন ধারণ করে সবার মাথা নিচু হয়ে যাচ্ছে, হিন্দু ধর্মের তাদের সাধু সন্ত ভাবছে, কিন্তু সাধু সন্তের আড়ালে গেরুয়া বস্ত্র ধারণ করে এই আরএসএস আর হিন্দু মহাসভার নেতারা নোংরা রাজনীতি করছে, ধর্মের নামে রাজনীতি করছে, দেশটাকে ভাগ করার চেষ্টা করছে। বিজেপির সবচেয়ে বড় নেতা শ্যামা প্রসাদ মুখার্জি, তার বিরোধী ছিলেন নেতাজি সুভাষ বোস। তাহলে আপনারা একটা জিনিস পরিষ্কার ভাবুন, আমার কাছে আমার সর্বোচ্চ নেতাকে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির যে বিরোধিতা করবে, আমি কিন্তু নেতাজির সাথে মমতা ব্যানার্জির তুলনা করছি না, আবার এটা নিয়ে বিতর্ক করবেন না। আমি বলছি আমার কাছে রাজনৈতিক আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় নেতাকে মমতা ব্যানার্জি। তাহলে আজকে যদি কেউ মমতা ব্যানার্জির বিরোধিতা করে, তাকে তো আমি কোনোদিন তার জন্য নেকা কান্না কাঁদতে পারবো না বা শ্রদ্ধা জানাতে পারবো না। তো যে নেতাজি সুভাষ বোস, স্বাধীনতা সংগ্রামী বাংলার শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষ বোস ঝাড়গ্রামের সভা থেকে শ্যামা প্রসাদ মুখার্জি এবং হিন্দু মহাসভাকে তিরস্কার করেছিলেন, ধিক্কার জানিয়েছিলেন, বলেছিলেন এদেরকে দূরে রাখতে হবে সভ্য সমাজ থেকে, সেই শ্যামা প্রসাদ মুখার্জি যদি বিজেপির সর্বোচ্চ নেতা হয়, তাহলে কি তারা আদৌ অন্তর থেকে নেতাজিকে সম্মান করে, শ্রদ্ধা করে? ভেবে দেখবেন কথাটা, ভেবে দেখবেন। নেতাজি মুসলিম লীগেরও বিরোধিতা করেছিল, কারণ আমি মনে করি স্বাধীন ভারতের প্রথম ধর্ম নিরপেক্ষ ব্যক্তি যদি কেউ থাকে, সেটা নেতাজি সুভাষ বোস। নেতাজি সুভাষ বোস যখন এই আজাদ হিন্দ সরকার তৈরি করেছিলেন, তখন সেই সরকারের মধ্যে একজন শিখ ছিলেন, একজন মুসলিম ছিলেন, একজন মহিলা ছিলেন, একজন দক্ষিণ ভারতের মানুষ ছিলেন, আর নেতাজি সুভাষ বোস নিজে ছিলেন। এর থেকে বড় ভারতবর্ষের প্রতিনিধিত্ব কি করে হয়, আর কোথায় হয়? ভারতবর্ষের সংবিধান যেটা বলে, যেটা অনেক পরে বাবা সাহেব আম্বেদকর লিখেছিলেন, যে ধর্ম নিরপেক্ষ দেশ, সব মানুষ যারা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করবে তাদের সমান অধিকার আছে, সেটা কাগজে লিখে নয়, করে দেখিয়েছিলেন নেতাজি সুভাষ বোস। আজাদ হিন্দ সরকারের প্রথম সরকার গঠন যেটা হয়েছিল, যেটা আপনাদের বললাম 21শে অক্টোবর 1943 সালে, সেই সরকারে যারা ছিলেন তাদের মধ্যে একজন শিখ ছিলেন, একজন মুসলিম ছিলেন, একজন মহিলা ছিলেন, একজন দক্ষিণ ভারতের মানুষ ছিলেন। সমগ্র ভারতবর্ষ ওখানে ছিল। এই যে হিন্দু মুসলিম নিয়ে যে বিজেপি নোংরা রাজনীতি করে,
নেতাজি সুভাষ বোসের সবচেয়ে ক্লোজ, নেতাজি সুভাষ বোসের ড্রাইভার, তিনি একজন মুসলমান ছিলেন। আজাদিন ফর্জের গুডউইলের ছবি দেখুন, নেতাজি সুভাষ বোসের পাশে দেখবেন একজন মহিলা হেঁটে যাচ্ছে। একজন মহিলাকে তিনি এত সম্মান করতেন, তার সহকর্মী সহযোদ্ধা তাকে ছায়া হিসেবে তাকে সঙ্গে রাখতেন। আর আজকে আমাদের দুর্ভাগ্য, নেতাজির ভারতবর্ষে যে শাসক দল ভারতবর্ষকে এখন চালাচ্ছে, সেই শাসক দল মহিলা বিরোধী, সেই শাসক দল ধর্ম নিয়ে রাজনীতি করছে, মানুষের মধ্যে হিন্দু মুসলিম বিষ ঢেলে এই ভারতবর্ষকে আড়াআড়ি ভাগ করে দিতে চাইছে, এই ভারতবর্ষকে ভেঙে দিতে চাইছে ধর্মের নিরিখে। যে ধর্মের রাজনীতির ঘোর বিরোধী ছিলেন নেতাজি সুভাষ বোস স্বয়ং। তাই আমি মনে করি যে কেউ যদি নেতাজি সুভাষ বোসকে স্মরণ করে, নেতাজি সুভাষ বোসকে শ্রদ্ধা করে, নেতাজি সুভাষ বোসকে মেনে চলে, তাহলে সে কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করতে পারে না। তাহলে কেউ যদি বিজেপি করে, মোদি করে, সে নেতাজির ভক্ত হতে পারবে না, এটা প্রমাণিত প্রমাণিত প্রমাণিত। তাই দয়া করে বিজেপিকে নেতাজির থেকে দূরে রাখুন, বিজেপিকে আমাদের সমাজ জীবনের থেকে দূরে রাখুন, এটাতে আমরা ভালো থাকবো। এবার আপনারা স্বামী বিবেকানন্দকে চুজ করবেন, নেতাজি সুভাষ বোসকে চুজ করবেন, না নরেন্দ্র মোদী আর ওর ধর্ম নিয়ে রাজনীতি করা নোংরা একটা রাজনৈতিক দলকে চুজ করবেন, সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আজকে এই অবধি। আজকে আমাদের গর্বের দিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিবসে আমি তাকে স্যালুট জানাই। আগামীকাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সন্ধ্যে 8টার সময়। পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা।